অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ প্রথম অধ্যায়ের 1.4 ভৌত পরিবেশ আলো সকল প্রশ্ন উত্তর আমি দেখাবো এই ভিডিওতে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস তোমরা দেখতে পাবে এই ভিডিওতে, এবং সম্ভাব্য যত রকমের প্রশ্ন এই অধ্যায়ে আসতে পারে সকল প্রশ্নের বিশ্লেষণ সহ টেক্সট বইয়ের নিরিখে আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তোমরা প্রথমে যদি একটু দেখো সিলেবাসের তোমাদের বাকি যে অধ্যায়গুলি আছে, ভৌত পরিবেশ আলো, কয়েকটি গ্যাসের পরিস্থিতি, কার্বন ও কার্বন ঘটিত যৌগ, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরাগ্রন্থি, বয়সন্ধি, পরিবেশের সংকট ও সংরক্ষণ, আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এই 7টি চ্যাপ্টার থেকে 7 মার্ক করে টোটাল 49 মার্ক আসবে। আর বাকি যে 21 মার্কের প্রশ্ন সেটা 3টি নতুন চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, যেমন 1 নম্বর 1-1 বলচাপ, তারপরে 2-2 পদার্থের গঠন, এবং আর একটা হচ্ছে 6ষ্ঠ চ্যাপ্টার। ঠিক আছে, এই টোটাল মিলে তোমাদের যে সিলেবাস টোটাল 10টি চ্যাপ্টার। এর মধ্যে হচ্ছে এই লাস্টের যে 5টি চ্যাপ্টার এটা হচ্ছে জীবন বিজ্ঞান, এখান থেকে টোটালি তোমাদের 35 মার্ক থাকবে। আর এই যে ভৌত বিজ্ঞান উপরের যে টপিকসগুলি এখান থেকে তোমার 35 মার্ক থাকবে। আলাদা দুটি প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান। এক নজরে যদি আমি দেখি যে লাল বা তোমার লাল আলো দাগাঙ্কিত যেটা, সেটাই হচ্ছে তোমাদের কি এই 3rd ইউনিট টেস্টের সিলেবাস। আশা করি বুঝতে পেরেছ। আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। প্রথমে যদি বলি কিছু এমসিকিউ প্রশ্ন অথবা কি বলো টিক চিহ্ন যে প্রশ্ন, হিরে চকচক দেখায় আলোর যে বর্ণের ধর্মের জন্য সেটা হচ্ছে অভ্যন্তরীণ পুনঃপতন। দুটি সমতল দর্পণ পরস্পর 30 ডিগ্রি কোণ করে আছে, এদের সামনে মাঝামাঝি জায়গায় একটি বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব হবে? এই যে কয়টি প্রতিবিম্ব হবে তার কিন্তু সূত্র হচ্ছে যে n সমান প্রতিবিম্বের সংখ্যা সমান 360 ডিভাইডেড যত অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, 360 ডিভাইডেড কোণ, তাই এখানে কোণ আসে 30 ডিগ্রি, তা আমরা 30 ডিগ্রি লিখব, তারপরে বিয়োগ 1। এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে পেয়ে যাবে, কারণ এই 0 0 3 12 36, 12 থেকে 1 গেলে 11, তাহলে উত্তর হবে 11। দেখো তোমরা উত্তর 11। যাই হোক, এভাবে কিন্তু অঙ্ক বেসিস তোমরা উত্তর দেবে। প্রতিসংখ্যার মান যে রঙের, হ্যাঁ, সেটি হলো প্রতিসংখ্যার নীল আলো। তারপর বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ কত? 24.5 ডিগ্রি। 5 নম্বর সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ। তারপর 6 নম্বর ঘনমাধ্যমে আপতন কোণ 90 ডিগ্রি সমান সংকট কোণ হলে প্রতিসংখ্যার কোণ হবে 90 ডিগ্রি। তারপর সমতল দর্পণ লম্বভাবে আপাতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি। ক্যালাইডোস্কোপ যন্ত্রের আয়না 3টির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 4:1। সিনেমার পর্দা হওয়া উচিত সাদা ও অমসৃণ। পেরিস্কোপ যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো প্রতিফলন। আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়? প্রতিফলন। দুটি আয়নার প্রতিফলক তল দুটি পরস্পর 30 ডিগ্রি কোণে রেখে ওদের মাঝখানে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে 11টি। এটাও কিন্তু তোমার সেই একই সূত্র 360 ডিভাইডেড 30 বিয়োগ 1, একটু আগে যেটা দেখিয়েছি। আলোকরশ্মি সংকট কোণ আপাতিত হলে প্রতিসরণ কোণের মান কত? এটা তোমাদের 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি বলি সংকট কোণ, যদি এখানে আপাতিত রশ্মিপতি, অর্থাৎ ধরো এখান থেকে এটা ধরো সংকট কোণ θc অ্যাঙ্গেল, তাহলে একবারে এই প্রতিবিম্বের তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার অন্যতম একটি কারণ হলো কি? প্রতিফলন। লঘু মাধ্যম সাপেক্ষে কোনো ঘন মাধ্যমের প্রতিসরণ কোণের মান লাল বর্ণের হয়। মরুভূমির মরীচিকা ভ্রমের কারণ হচ্ছে কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে 5টি, কারণ 5টি আবার তোমাদের দেখিয়েছি 360 ডিভাইডেড 60 বিয়োগ 1, 300 একবারে সহজ হিসাব। হ্যাঁ, এভাবে করে বিয়োগ 1 করলেই তোমার 5টি। পেরিস্কোপ দর্পণগুলোর বাহুর সংখ্যা, হ্যাঁ, পেরিস্কোপের দর্পণগুলোর বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকে। তারপরের প্রশ্ন, দুটি দর্পণকে আনতভাবে রাখা হলো, দর্পণ দুটির মাঝখানে একটি বস্তু রাখলে 4টি প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ দুটির মাঝের কোণ কত? 72 ডিগ্রি। সমতল দর্পণে বস্তুর সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তারপরে এবার আমরা এক কথার প্রশ্ন দেখব। অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না? মরুভূমির মরীচিকা। 2 নম্বরের প্রশ্ন, আলোর অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ কি? মরুভূমির মরীচিকা। আপাতন কোণের মান মাধ্যম দুটির সংকট কোণের সমান হলে অভ্যন্তরীণ প্রতিফলন হয়, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তারপরে 4 নম্বর, দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি গঠিত প্রতিবিম্বের সংখ্যা কটি হবে? 60টি। তারপরে দুটি সমান্তরাল আয়নার মাঝ বরাবর বস্তু
রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে অসংখ্য। কোলাইডোস্কোপে ব্যবহৃত সমতল আয়নাগুলির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 1.4। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে অসৎ বিম্ব বলে। এটা মিথ্যা, পর্দায় ফেলা যায় সেটা তো সৎবিম্ব। সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সৎবিম্ব। তারপরে 9 নম্বর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন? কারণ আপাতিত আলোর পুরোটাই প্রতিফলিত হয়ে ফিরে আসে। তারপরের প্রশ্ন, সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সংকট কোণের মান দুই মাধ্যমের প্রকৃতি এবং আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। তারপর সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান, এটা সত্য। অভ্যন্তরীণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকা। আয়নার সামনে দাঁড়ালে তোমরা যে প্রতিবিম্ব দেখতে পাও তা কি জাতীয়? অসৎ বিম্ব। সমতল দর্পণে কি জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয়? অসৎ প্রতিবিম্ব। কোনো বস্তুকে সমতল দর্পণের দিকে 2 ফুট সরালে প্রতিবিম্বের সরণ এবং কোন দিকে হবে? প্রতিবিম্বের সরণও 2 ফুট হবে এবং সরণ দর্পণের দিকেই হবে। যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় তাকে সৎ বিম্ব বলে। এরপর আমরা 17, মরীচিকায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত? অসৎ প্রতিবিম্ব। বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি একটি কারণ লেখো, আলোর প্রতিফলন। তারপর দুটি সমতল আয়নায় 45 ডিগ্রি কোণ রেখে তাদের মাঝে একটি বস্তু রাখলে আয়না দুটির মধ্যে কয়টি প্রতিবিম্ব? প্রতিবিম্বের সংখ্যা হবে 360 ডিভাইডেড এখানে যে কোণটা দেওয়া থাকবে 45 ডিগ্রি। তাহলে এখানে তোমরা 45 ডিগ্রি, তাই 360কে 45 দিয়ে ভাগ করলে 8 হয়, 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7, অর্থাৎ 60টি। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। দুটি সমতল পরস্পর 60 ডিগ্রি কোণে রাখলে, এটা একই, শুধু এই তোমার 45-এর জায়গায় 60 করলে এখানে 6 হবে, 6 থেকে বিয়োগ করলে 5টি হবে। এটা বুঝতে পেরেছো? এরপরের প্রশ্ন, দুটি দর্পণকে আনত রাখা হলো, দর্পণ দুটির মাঝখানে একটি বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ দুটির মাঝের কোণ, অর্থাৎ এখানে প্রতিবিম্বের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এই 5, তাহলে 5 সমান 360 ডিভাইডেড এক্স, আমি ধরলাম কোনটা এক্স হবে সমান 1, তাহলে 1টা আমি কি করব? 5-এর সাথে 1 যোগ করে দেব, তাহলে এক্সটাকে এর পাশে, অর্থাৎ 360কে 6 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হবে, উত্তর হবে 60 ডিগ্রি, এখানে দেওয়া আছে। একটি সৎবিম্ব একটি অসৎবিম্বের প্রতিবিম্বের উদাহরণ দাও, এদের মধ্যে কি কি পার্থক্য আছে বলে তোমার মনে হয়? সিনেমার পর্দায় সৃষ্ট প্রতিবিম্ব হলো সৎ প্রতিবিম্ব এবং মরুভূমির মরীচিকা হলো অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় কিন্তু অসৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্রটি লিখো। প্রতিসরণের দ্বিতীয় সূত্র, প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে তাহলে প্রতিসংখ্যের মানও একই থাকবে, অর্থাৎ আপাতন কোনো প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলেও প্রতিসংখ্যের মান পরিবর্তিত হবে না। ও হিরে চকচক করে কেন? বায়ু সাপেক্ষে হীরের প্রতিসংখ্য খুব বেশি, ফলে বায়ু সাপেক্ষে হীরের সংকট খুবই কম, মাত্র 24.5 ডিগ্রি। এমন কৌশলে হিরে কাটা হয় যাতে হিরে থেকে বায়ু মাধ্যমে যাত্রাকালে সমস্ত আলোকরশ্মি আপাতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায়। তাদের অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যার ফলে হিরে চকচক দেখা। অসৎ বিম্ব বলতে কিছু পরম প্রতিসংখ্য সংকট কোণ বলতে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে অসৎ প্রতিবিম্ব বলে। পরম প্রতিসংখ্য, যখন আলোকরশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয় তখন ওই মাধ্যমের প্রতিসংখ্য মাধ্যম দুটি পরম প্রতিসংখ্য বলে। সংকট কোণ, আপাতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এবং অর্থাৎ প্রতিসরিত রশ্মি মাধ্যম দুটি বিভেদ তল ঘেঁষে যায়, আপাতন কোণে সেই মানকে ওই মাধ্যম দুটি সংকট কোণ বলে। কোনো মাধ্যমের প্রতিসংখ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো মাধ্যমের প্রতিসংখ্য সাধারণত আলো রঙের এবং মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে। 9 নম্বর, সংকট কোণ বল, চিত্র সহ বুঝিয়ে দাও। সংকট কোণ আমরা দেখালাম, তারপর আবার বলছি, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মির মাধ্যম দুটি বিভেদ তলকে ঘেঁষে চলতে থাকে, আপাতন কোণের সেই মানকে ওই মাধ্যম দুটি সংকট কোণ বলে। তারপরে বলছি কি, মরুভূমির মরীচিকা কোন ধরনের? মরুভূমির মরীচিকা অসৎ প্রতিবিম্ব। তারপর আমি যদি দেখাই এখানে চিত্রটা একটু, আবার এখানে দেখো এটা সংকট কোণ। সংকট কোণ মূলত কোনটা হয়? এই যে θc, অর্থাৎ আপাতিত রশ্মির সাথে যে কোণটা, এটাকে যদি আমি সংকট কোণ বলি θc, তাহলে এই বিভেদ তল ঘেঁষে গেছে লঘুতর মাধ্যমে যখন আসবে। যাই হোক, সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে সূর্যকে দেখা যায় কেন? বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের জন্য সূর্যোদয় কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায়। স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠের বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কম। সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্য দিগন্তের নিচে থাকলেও সূর্য থেকে আগত আলোকরশ্মি বায়ুর বিভিন্ন স্তরে ঘনতর অংশ থেকে লঘুতর অংশে প্রতিসরিত হয়, ফলে প্রতি স্তরে প্রতিসরিত রশ্মিগুলো অবিলম্বের দিকে বেঁকে যায় এবং একটি বাঁকা পথে ভূপৃষ্ঠের দর্শকের চোখে পৌঁছায়। দর্শকের চোখে বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাই সে রশ্মিগুলোকে সোজা দেখে, ফলে সূর্যের আপাত অবস্থানের উপর প্রকৃত অবস্থানে কিছুটা উপরে হয়, তাই সূর্যোদয় কিছুটা আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্য দিগন্তরেখার নিচে থাকলেও সূর্যকে আমরা দেখতে
পায়। কচু পাতার উপর জল পড়লে জলের ফোঁটাটি চকচক করে কেন? কচু পাতার উপর জলের যে ফোঁটা নড়চড় করে বেড়ায় তার উপর পড়া আলো বায়ু থেকে জল প্রবেশ করে। আমরা কখনো কিন্তু লক্ষ্য করিনি যে আসলে কচু পাতা এরকম চকচক করে। সায়েন্টিফিক বা বিজ্ঞান কারণ কি? বিজ্ঞান কারণ হচ্ছে এটা, আমরা যখন জল থেকে বায়ুতে বেরিয়ে আসতে চাই তখন জল ও বায়ুর বিভেদ তল ওই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ফলে ওই স্থানে আলোকরশ্মি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান থেকে চকচক দেখে, যার ফলে কচুর পাতার উপর জলের ফোঁটা চকচক দেখায়। জলের ভিতর বুদবুদ চকচক দেখায় কেন? জলের ফোঁটার পর আলো জল থেকে বায়ুতে প্রবেশ করে, তখন জল ও বায়ুর বিভেদ তল ওই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বেশি গুণে আপতিত হয়, ফলে ওই স্থানে আলোক রশ্মি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছলে দর্শক ওই স্থানে চকচক দেখায়, যার ফলে জলের ফোঁটা চকচক। সৎবিম্ব অসৎবিম্বের মধ্যে পার্থক্য, এখানে 3টি পার্থক্য দেওয়া আছে। সৎবিম্ব, কোনো বিন্দু থেকে আসা আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত হওয়ার পর একটি বিন্দুতে মিলিত হলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎবিম্ব বলে। কোনো বিন্দু থেকে আসা আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত হওয়ার পর যদি অন্য কোনো একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলে। এই প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, এই প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্ব সৎবিম্ব, মরুভূমির মরীচিকা অসৎবিম্ব। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? যখন কোনো আলোকরশ্মি এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে আবার সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে যায়, তখন সেই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। প্রতিসরণ কাকে বলে? লঘু থেকে ঘন এবং ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র এঁকে দেখাতে বলছে। তাহলে আমি আগে প্রতিসরণ, আলোকরশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটি বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আমরা এখানে যদি দেখি লঘু মাধ্যম থেকে এখানে ঘন মাধ্যমে যাচ্ছে, এই কারণে সে কী করছে? অবিলম্বের দিকে সরে গেছে, আবার অবিলম্বের দিকে এগিয়ে আসছে, আর এটা সরে গেছে। লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে তখন মাধ্যম থেকে দূরে সরে যাবে। যাই হোক, এরপরে মাধ্যমে দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য হলো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসত সমশীর্ষ হবে এবং সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। চিত্রসহ সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোণ দেখাও। আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিফলিত রশ্মির মাধ্যম দুটি বিভেদ তলকে ঘেঁষে চলতে থাকে আপাতন কোণের সেই মানকে ওই মাধ্যম দুটির সংকট কোণ বলে। এখানে সংকট কোণের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সংকট কোণ, আর এই যে একবারে বিভেদ তল ঘেঁষে গেল, তাই তো? যাই হোক, এরপর আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখো। যখন কোনো আলোকরশ্মি এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে আবার সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে যায়, তখন সেই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। এখানে দেখা যাচ্ছে আলোকরশ্মি এভাবে পড়েছে, এই দ্বিতীয় লঘু মাধ্যমে না গিয়ে সে আবার আগের মাধ্যমে ফিরে এসছে, এটাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সিনেমার পর্দা সাদা অমসৃণ হয়, কারণ সাদা রং 7টি রঙের সমষ্টি, সাদা রং অন্য কোনো প্রকার রং শোষণ করে না, তাই সিনেমার পর্দায় সাদা করা হয় যাতে সব রকমের প্রতিফলন হয়, ফলে সাদা রঙের জন্য প্রতিবিম্বের উজ্জ্বলতা বাড়ে এবং সিনেমা পরিষ্কার দেখা যায়। আর সিনেমার পর্দা অমসৃণ করা হয়, কারণ অমসৃণ করলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং সিনেমার হলে বসে থাকা সমস্ত দর্শকের চোখে পৌঁছে। অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন দুটি শর্ত। প্রথম শর্ত, আলোকরশ্মি সংকট কোণে থেকে বেশি কোণে আপতিত হতে হবে এবং আলোকরশ্মির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হবে না। আলোর প্রতিসরণের দুটি লিখো। প্রতিসরণের প্রথম সূত্র, আপতিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরণের পর প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। আমি যদি একটু ছোট্ট করে তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে অবিলম্ব, আর এটা হচ্ছে বিভেদ তল। আলোকরশ্মি এখানে পড়লো, এটা হচ্ছে আপাতিত রশ্মি, আর এটা হচ্ছে আপাতন বিন্দু, আর এখানে এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। তার প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে, অর্থাৎ এই যে এই সমতলটায় থাকবে, এই সমতলটায়। তারপর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থেকে তাহলে প্রতিসরণের মানও একই থাকবে, অর্থাৎ আপাতন কোনো প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলে প্রতিসরণের মান পরিবর্তিত হয় না। আলোর প্রতিসরণ দুটি সূত্র লেখো এবং সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব দেখা যায়? প্রতিসরণের সূত্র দুটি আমি আগেই দিয়েছি। তাহলে সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হলো সৎ প্রতিবিম্ব, ঠিক আছে? তার পেরিস্কোপের ব্যবহার, আগেকার দিনে খেলার মাঠের বাইরের দর্শক পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতো, এছাড়া পেরিস্কোপ ব্যবহার হতে সাবমেরিন ট্যাঙ্ক ইত্যাদিতে। মরীচিকার সৃষ্টি প্রতিবিম্ব প্রতি মুহূর্তে অবস্থানে পরিবর্তন ঘটে কেন? নিচের অপেক্ষিত উত্তপ্ত স্তরের বায়ু হালকা হয়ে উপরে উঠে আসে এবং উপরের অপেক্ষিত ঠান্ডা স্তরের বায়ু নিচে নেমে আসে, এর ফলে